আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। শুরুতে জানিয়ে দেব মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম। সবার সম্মতিতেই পাশ তারেক রহমান সরকারের প্রথম বাজেট, 1 বছর পর্যবেক্ষণে রাখার ঘোষণা বিরোধী দলের। ঋণ খেলাপের দায়ে সংসদ নির্বাচনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, আপিল বিভাগের রায়, প্রতিবাদে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জন হত্যার মামলায় ইনুর 10 বছরের কারাদণ্ড, সাজা বাড়াতে আপিল করবে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনার সাথে পরামর্শ করে জঙ্গি টেক দিয়ে এতগুলো মানুষ, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন। এখন তাকে খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব। এবং বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে নরওয়ে, আইভরি কোস্ট। শেষ রাতে ফ্রান্সের সুইডেন পরীক্ষা, সকালে মেক্সিকো, ইকুয়েডর ম্যাচ। দর্শক শুনছিলেন মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সব পক্ষের সম্মতিতেই পাশ হলো তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। 2026-27 অর্থ বছরের এ বাজেটের মোট আকার 9,38,000 কোটি টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। মূল্যস্ফীতি 7.5 এবং জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5%। এছাড়া সঞ্চয়পত্র ও এফডিআর এর সুদের উপর উৎসে করকে অগ্রিম কর হিসেবে নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। পাশ হল 2026-27 অর্থ বছরের বাজেট। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রস্তাবিত বাজেট পাশের জন্য তা উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় কণ্ঠভোটের মাধ্যমে তা পাশ করা হয়। কর্তৃত্ব প্রদানের জন্য এর আগে পরিচালন ও উন্নয়ন ব্যয়ের 59টি মঞ্জুরি দাবির প্রস্তাব উত্থাপন করেন মন্ত্রীরা। 27 সালের 30 জুন এগুলোর অধিকাংশের বিরুদ্ধে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেটের আকার অপরিবর্তিত রাখা হলেও আনা হয়েছে অন্তত 64টি সংশোধনী। এগুলোর মধ্যে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 4 লাখ করা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা ও কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর 10 থেকে কমিয়ে 5% করা অন্যতম। ডিজিটাল বিজ্ঞাপনে ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়েছে। এছাড়া কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে এবং ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কর অব্যাহতির সুবিধা বহাল রাখা হয়েছে। সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য 11 জুন গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শীর্ষক বাজেট প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনাদেরকে ধন্যবাদ। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় সংসদে পাশ হওয়া 2026-27 অর্থ বছরের বাজেটকে অপরিকল্পিত, অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য বলে আখ্যায়িত করেছে বিরোধী দল। তবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কয়েকটি দাবি সরকার মেনে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা। বাজেট পাশ হওয়ার পর সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধী দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান এসব কথা বলেন। এ সময় রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বছর শেষে বাজেট ঘাটতি বৃদ্ধি পাবে। বাজেটটা অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। আমরা স্টিল মনে করি আমাদের কিছু প্রস্তাবনা, এখানে গণবিরোধী যে সমস্ত বিষয় ছিল এগুলো বাতিল দেওয়ার প্রস্তাব, বাতিল করার প্রস্তাবনা সরকার গ্রহণ করেছে, কিন্তু ওই বাস্তবায়নের ক্ষেত্রে, পরিকল্পনার ক্ষেত্রে এবং স্বচ্ছতার ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়ে গিয়েছে। এই বিষয়গুলো আমরা সংসদে তুলে ধরেছি। আমরা এই জন্য এই বিষয়গুলো রয়ে যাওয়ার কারণে আমরা না ভোট দিয়েছি। জাতীয় সংসদে পাশ হলো বহুল প্রতীক্ষিত জুয়া প্রতিরোধ বিলের সংশোধনী। ফলে এখন থেকে সহজেই অনলাইন জুয়া, ডিজিটাল বাজি ও ম্যাচ ফিক্সিংয়ের মতো আধুনিক অপরাধগুলোকে আইনের আওতায় আনা যাবে। বিকেলে অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। এর আগে 2026-27 অর্থ বছরের জন্য স্বাস্থ্য ও শিক্ষা সহ সকল বিভাগে অর্থ বরাদ্দ করা হয়। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন বিস্তারিত।
প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মঙ্গলবার বিরোধী দলের ছাঁটাই প্রস্তাবের মাঝেই একের পর এক পাশ হতে থাকে স্বাস্থ্য, শিক্ষা, সড়ক পরিবহন ও স্থানীয় সরকার সহ জনগুরুত্বপূর্ণ খাতের বেশ কিছু বাজেট বরাদ্দ। না বলুন, আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপর ধর্মমন্ত্রীর পক্ষে অর্থ বরাদ্দের প্রস্তাবের সময় অতীতের মতো আবারও হাস্যরসে মাতেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকার। তারা আশা করছে আপনি একটা উর্দু শের বলবেন, সেজন্যই তালি দিয়েছেন। মানে স্পিকার, আমি বলছি আমি কুটপরা মৌলানার। পরে সংসদের সময় বাঁচাতে ছাঁটাই প্রস্তাবগুলো প্রত্যাহার করে নেন বিরোধী দলীয় নেতা। এতে কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি স্পিকার। যেহেতু এই রেওয়াজ এবং এই আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা, আমাদের কোনো সুযোগ আছে কিনা যে আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা আমরা প্রত্যাহার করে নিলাম। অর্থ বরাদ্দের পর্ব শেষে বিরোধী দলের ভোট ছাড়াই কণ্ঠভোটে পাশ হয় নির্দিষ্টকরণ বিল 2026। এরপর জুয়া প্রতিরোধী বিল 2026 প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আইনটির অপব্যবহার হওয়ার শঙ্কা করেন এনসিপির আক্তার হোসেন সহ একাধিক সদস্য। জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনা করছে এমন কোনো ওয়েবসাইট, এমন কোনো নিউজ পোর্টাল, এমন কোনো ফেসবুক অ্যাকাউন্ট, সেগুলোকে ব্লক করে দেওয়া হতে পারে এবং সেখানে কোনো রেমেডি রাখার কোনো ব্যবস্থা এখানে রাখা হয় নাই। প্রতি উত্তরে সালাউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত এই আইনের মাধ্যমে ভিন্নমত দমনের কোনো সুযোগ নেই। আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করার যে সময়টা, সেই সময়ের মধ্যে সেই প্লেস অফ অকারেন্স এবং সেই যে ক্রাইম সংগঠনের এটা তার মধ্যে অপসারণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ইনফরমেশন লিক হবে। পরে বিরোধী দলীয় চিফ হুইপের সুপারিশ শেষে সর্বসম্মতিক্রমে পাশ হয় জুয়া প্রতিরোধী বিল 2026। এই বিলটার কিছু স্পেসিফিক ধারায় বিরোধী দলের পক্ষ থেকে কিছু সংশোধনী ছিল। মাননীয় মন্ত্রী যদি গ্রহণ করতেন, আমরা আরো খুশি মনে, আরো সাদরে হয়তো এই আইনটাকে সমর্থন করতে পারতাম। সর্দার রাজীব আর টিভি, ঢাকা। সাইবার স্পেসে জুয়া সংক্রান্ত অপরাধে 1 কোটি টাকা জরিমানার বিধান বাতিল করে সাইবার সুরক্ষা আইন 2026 পাস হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জুয়া প্রতিরোধ আইন 2026 নামে পৃথক আইন কার্যকর হওয়ায় সাইবার সুরক্ষা আইনের 20 ধারা বাতিল করা হয়েছে। এর ফলে একই অপরাধে একাধিক আইনের প্রয়োগজনিত জটিলতা এড়ানো সম্ভব হবে। এদিকে সাইবার স্পেসে নারীদের সুরক্ষার পাশাপাশি সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এই আইনটি আসলে সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নারী পুরুষ সকলের জন্য, বিশেষ করে নারী জাতির জন্য। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে সবাই শঙ্কিত, এই জায়গাটাই সবাই তুলে ধরেছে যে আইনের যেন সঠিক প্রয়োগ হয়। সাইবার স্পেসে জুয়া খেলার বিষয়ে অপরাধ ও দণ্ডের বিধান এই 20 ধারাতে ছিল। তো সেই অপরাধ ও দণ্ডের বিধান তো আমরা জুয়া আইনে নিয়ে এসেছি, তো সেই জন্য এটাও প্রয়োজনীয় হয়ে গেছে। শুধু এই সেকশনটা এই সাইবার সুরক্ষা আইন 2026 থেকে ডিলিট হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2026-27 অর্থ বছরের শুরুতে সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিগত সুদের হার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। তবে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে শিল্প, কৃষি এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাতের জন্য 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কঠোর মুদ্রানীতির ফলে মূল্যস্ফীতি 11.7% থেকে কমে 9.4% নেমেছে। একই সঙ্গে খেলাপি ঋণ কমানো, ব্যাংক খাতে সংস্কার এবং বাজার ভিত্তিক বিনিময় হার ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানানো হয়। 2024-এর যে একটা পিক 11%-12%-এর মতো হয়ে গেছিল, সেখান থেকে কিছুটা নেমে এসেছে 2025 এবং 26 সালের যে প্রথম 6 মাস আমরা পার করলাম, সেই 6 মাসে। কিন্তু তারপরেও যেখানে এসেছে সেটা আসলে আমাদের জন্য কোনো কমফোর্টের বা আমাদের জন্য স্বস্তিদায়ক মনে হচ্ছে না। অর্থাৎ ইনফ্লেশন এখনো, মূল্যস্ফীতিটা এখনো একটু উঁচু পর্যায়ে রয়ে গিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার জাতীয় সংসদে নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এ তথ্য জানান। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৮টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। এই সমস্যা নিরসনে ২ সিটি কর্পোরেশন সমন্বিতভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানান তিনি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঋণ খেলাপের দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। তবে ওই আসনে পুনর্নির্বাচন হবে নাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর। বিস্তারিত অভি আরিফের রিপোর্টে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হন। তবে আপিল বিভাগের আগের নির্দেশ অনুযায়ী তার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর আগে হাইকোর্টে দেওয়া একটি রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। ওই রায়ে আসলাম চৌধুরীকে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। গত ২০ জুন আপিল বিভাগ মামলাটিতে ২ জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দেওয়ার জন্য নিয়োগ দেন। পরে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়। পরে ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করা হলেও তা খারিজ হয়। এরপর হাইকোর্টে করাও রিটও খারিজ হয়ে যায়। পরবর্তী সময়ে আপিল বিভাগে আবেদন করা হলে আদালত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখেন। সর্বশেষ রায়ে আপিল বিভাগ তাকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের অযোগ্য ঘোষণা করেন। সকালে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। তবে নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। উল্লেখ্য, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ১,৭০০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এলে আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টে তার প্রার্থিতা বহাল রাখে। পরে এ আদেশের বিরুদ্ধে একই আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করলে তা মঞ্জুর করে। আসলাম চৌধুরী নির্বাচনে জয় হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত রাখে আপিল বিভাগ। এখানে আসলাম চৌধুরীর মামলায় সিদ্ধান্ত হলো যে তিনি শুরু থেকেই ঋণ খেলাপি ছিলেন, যদিও তাকে ইলেকশন করতে দেওয়া হয়েছে, ফাইনালি তিনি অযোগ্য ঘোষিত হয়েছেন। এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় ওই রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তার অনুসারীরা। অভি আরিফ, আরটিভি, ঢাকা। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দেয়া হয়েছে ২ লাখ টাকা অর্থদণ্ড। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এর এ রায় সঠিক হয়নি দাবি করে সাজা বাড়াতে আপিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। আসামি পক্ষেরও অভিযোগ ন্যায় বিচার না পাওয়ার। জিয়া মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আছে ছাত্রদল, বিএনপির ছেলেরা, শিবিরে এই সময় যা পারেন শিবির যে করা আছে যা আছে তদবির পারেন। এভাবেই জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে যোগসাজশ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, যার পরিপ্রেক্ষিতে ঘটে বহু নিহত ও হতাহতের ঘটনা। এসব অভিযোগ সহ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয় ইনুর। রায়ে ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২টিতে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বাকি ৫টি অভিযোগে খালাস দিয়ে সাজা যুগপৎ চলতে থাকবে বলে আদেশ দেয়া হয়। ১০ বছরে আদালত অভিযোগের সপক্ষে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে অনুধাবনে ব্যর্থ হয়েছে দাবি করে সাজা বাড়াতে আপিল করার কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনে এতগুলো মানুষ শহীদ হলো, শেখ হাসিনার সাথে পরামর্শ করে জঙ্গি টেক দিয়ে এতগুলো মানুষ, নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন। এখন তাকে
খালাস দিয়ে দিলে অথবা 10 বছর সাজা দিলে আমরা খুশি হব? ট্রাইব্যুনাল আমাদের এই সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে বা এই সাক্ষীর মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। সংক্ষুব্ধ আসামি পক্ষও ফরমায়েশি রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। গণঅভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৬ষ্ঠ রায় এটি। এই রায় যথার্থ হয়নি দাবি করে আপিল করার কথা জানিয়েছেন প্রসিকিউশন পক্ষ। আসামি পক্ষ বলেছেন এই রায়ে সংক্ষুব্ধ, তারা ইঙ্গিত দিয়েছেন আপিল করার বিষয়ে। অর্থাৎ এ মামলার রায়ের ভবিষ্যৎ নির্ধারিত হবে উচ্চ আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জিএম মাহমুদ, RTV, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের অংশগ্রহণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, সরকার ভূ রাজনৈতিক ক্ষেত্রে নিজের দেশের স্বার্থের কথা চিন্তা করেই পররাষ্ট্র নীতি ঠিক করবে। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে অনেক গণমাধ্যম দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, তা অনুচিত জানিয়ে গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ডক্টর জাহিদুর রহমান। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। সরকার এটার ব্যাপারে তার তথ্য মন্ত্রণালয়, যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই। এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমরা কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই। এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবেন, শ্রদ্ধা দেখাবেন এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন। পর্যায়ক্রমে ঢাকা শহরে AI ক্যামেরা বসানো হবে জানিয়ে ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারীরা ডাকযোগে মামলার নোটিশ পাবেন এবং শুধু নির্ধারিত 2টি নম্বর থেকে মোবাইল ফোনে মেসেজ যাবে। তিনি আরও বলেন, ব্যাটারি চালিত রিকশা শহর থেকে উঠিয়ে দেওয়া ডিএমপির একার পক্ষে সম্ভব নয় এবং এই বাহনগুলোর কোনো আইনি ভিত্তি, গঠন, নিবন্ধন, চলাচল যোগ্যতা সহ কোনো কিছুরই বালাই নেই। আরও জানাচ্ছেন আর বাদল। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সিগন্যালে AI ক্যামেরা স্থাপনের কারণে আইন মানতে শুরু করেছেন চালকরা। লালবাতির সিগন্যাল না মানলেই দেয়া হচ্ছে মামলা। এর ধারাবাহিকতায় রাজধানীর সংসদ ভবন এলাকায় লেক রোডে ট্রাফিক আইন মানাতে স্থাপন করা হয়েছে AI ক্যামেরা। এ ক্যামেরার অন্তর্ভুক্ত এলাকায় গতিসীমা না মানা, অবৈধ পার্কিং, ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন করলেই মামলার আওতায় আসবে যানবাহনগুলো। এই এলাকার ক্যামেরা মনিটরিং কেন্দ্র মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে ট্রাফিক ডিসির কার্যালয়ে। সেখানে বসেই ট্রাফিক পুলিশ মনিটরিং করার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দিবে মামলা। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার রাজধানীবাসীকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, আইন ভাঙলে তাদের বিরুদ্ধে মামলা হবে। আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখন এই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। মামলায় অভিযুক্তরা কিভাবে নোটিশ পাবেন তাও বলেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে 2টি নাম্বারের মাধ্যমে তার কাছে মেসেজ যাবে, কিন্তু প্রসিকিউশনের যে পেপার, সেই পেপারটি স্টেক হোল্ডারের কাছে, জনগণের কাছে বাই পোস্টে যাবে। এ পর্যন্ত 15,000 মামলা ও 38,000 সমন জারি হয়েছে বলেও জানান তিনি। AI ক্যামেরা ব্যবহার করে 1,500-এর মতো মামলা আমরা করেছি। আর বাদল, RTV, ঢাকা। রাতের সংবাদ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।